নমস্কার। বিষয়টি আমি ইচ্ছে করেই এতদিন এড়িয়ে যাচ্ছিলাম, কিন্তু আজকে বিদেশ দপ্তরের মুখপাত্রের সরকারি বয়ানের পরে মনে হলো এ নিয়ে দু কথা বলা উচিত। আপনাদের স্মরণে থাকতে পারে 21শে জুলাই ওই তৃণমূলের বাৎসরিক উৎসবের দিনে মঞ্চে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তিনি কিছু বলবেন না, কেননা সেটা তার এখতিয়ারভুক্ত নয়, কেন্দ্রের এখতিয়ারভুক্ত। কিন্তু যদি সেখানকার অসন্তোষের কারণে সাধারণ মানুষ আশ্রয়ের জন্য আমাদের দরজায় কড়া নাড়ে, তাহলে কিন্তু আমরা সাদরে তাদের অভ্যর্থনা জানাব। তখনই আমার মনে হয়েছিল যে এই যে অকারণ অনধিকার চর্চা মুখ্যমন্ত্রী করলেন, এটা বাংলাদেশ ভালো চোখে নেবে না, এবং বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক স্তরে এই ব্যাপারে খুব কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে আমাদের বিদেশ মন্ত্রককে একটা চিঠিও দেওয়া হয়েছে। সেই চিঠির কথা বাংলাদেশের পক্ষ থেকে এর আগেই জানানো হয়েছিল। আজকে সেই চিঠির প্রাপ্তির কথা আমাদের বিদেশ দপ্তর জানিয়েছে। এখন কি বলেছেন বিদেশ দপ্তরের মুখপাত্র, আমি এক্স্যাক্টলি কোট করে বলে দিচ্ছি। I can confirm that we have received a diplomatic note, a communication from the Bangladesh side protesting the comments made by the West Bengal CM. It is essentially on the lines described in the reports. তারপরেই তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে আমাদের ভারতবর্ষের সংবিধানে কোন বিষয়ে কার এখতিয়ার সেটা কোথায় লেখা আছে। তিনি বলেছেন, I would underline that under the 7th schedule, list 1, union list, item number 10 of our constitution, the conduct of foreign affairs and all matters which bring the union into relation with any foreign country are the sole prerogative of the union government. এটা যে খুব নতুন কথা তা তো নয়, আমরা মোটামুটি সকলেই জানি। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই জানেন, নইলে তিনি সেদিন বলবেন কেন যে বিদেশ দপ্তর নিয়ে মন্তব্য করার হক তার নেই। তার মানে তিনি জেনে শুনে একটুখানি খুঁচিয়ে ঘা করে দিয়েছেন। আর আজকে যখন বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে এবং ভারত সরকার সে সম্পর্কে সাংবাদিকদের কাছে খোলাখুলি বাংলাদেশের প্রতিবাদের কথা জানিয়ে দিচ্ছে, তখন অদ্ভুতভাবে গিরগিটি সুলভ অবস্থান বদল করে মুখ্যমন্ত্রী এবার ব্যাপারটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি এখন বলছেন যে না, তিনি আসলে রিফিউজিদের জন্য দরজা খুলে দেওয়ার কথা বলেননি। তাহলে তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো, hundreds of students and others are returning to West Bengal, India from the trouble-torn Bangladesh. I have asked our state administration to render all help and assistance to the returnees. For instance, around 300 students arrived at Hilly border today, and most of them left for their respective destinations safely. 35 of them, however, needed help, and we provided them with basic amenities and facilitation assistance. United we stand বলে একটা নিজের এক্স হ্যান্ডেলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার গোল পোস্টটা শিফট করে শরণার্থী থেকে এখন আশ্রয় প্রার্থী বা দেশে ফেরা ভারতীয় ছাত্রদের উপর চালিয়ে দিলেন। একটা জিনিস আমার মনে হয় দেখতে 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 যে দেখুন, হাসিনা সরকার যে আজ তার নিজের দেশে এতটা জনপ্রিয়তা খুইয়েছেন, তার
অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশে গত 15 বছর ধরে গণতন্ত্রের আর ধূলিকণাটুকুও অবশিষ্ট নেই। উপর্যুপুরি নির্বাচনে একেবারে এখানে পঞ্চায়েত ভোটে আগে সিপিএম এখন টিএমসি যে কায়দায় যেতে, একেবারে হুবহু তার কপি পেস্ট আমরা দেখতে পাবো এই বাংলাদেশের সংসদীয় নির্বাচনে। ফল এমনই দাঁড়ায় যে যারা বিরোধী প্রতিপক্ষ তারা আর প্রতিদ্বন্দ্বিতা করতেই রাজি হয় না। বিএনপি যেমন এবার প্রতিদ্বন্দ্বিতাই করেনি, গতবারও সম্ভবত করেনি, জামাতের কথা আমি বাদই দিলাম। এর ফলে এমন একটা পরিবেশের সৃষ্টি হয়েছে যেখানে সরকার বিরোধী একটা মনস্তত্ত্ব চাপা আগুনের মতো বাংলাদেশের সমাজের সর্বস্তরে এখন বিদ্যমান। এই সত্যটাকে অস্বীকার করে কোনো কথা বলার কোনো মানে হয় না। এবং সেই জন্যেই যখনই কোনো একটা মাইনর স্পার্ক কোথাও দেখা দেয়, সেটা একটা আগ্নেয়গিরির রূপ নেওয়ার সম্ভাবনা থাকে, যেটা হলো এবারের ছাত্র আন্দোলনকে ঘিরে। হাসিনা এখন বলছেন বাংলাদেশ ক্রমশই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। পেট্রাপোলে আমাদের যেসব লরিগুলো অনেক দিন ধরে লাইনে দাঁড়িয়েছিল, বাংলাদেশের পরিস্থিতির কারণে ঢুকতে পারছিল না, তারাও এখন এক এক করে ঢুকতে শুরু করেছে। অর্থাৎ প্রসেস অফ নর্মালাইজেশন হ্যাজ বিগান। আমি আপনাদের এর আগেই বলেছি যে এই ঘটনা এত দূর গড়াতো না যদি হাসিনা সরকার তাদের সামান্য বুদ্ধিমত্তা প্রয়োগ করে ছাত্ররা কি বলতে চাইছে সেটা শুনে সময় মতো দাওয়াই নির্দিষ্ট করে দিতেন। তা না করে তাদের ছাত্রবাহিনীকে দিয়ে রাতের অন্ধকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মারামারি করে তারপরে বাংলাদেশের সবচেয়ে ড্রেডেড র্যাব তাকে বাজারে নামিয়ে দিয়ে প্রায় 150-র কাছাকাছি মানুষের মৃত্যু ঘটিয়ে ঢাকা শহরটাকে কয়েক দিনের মধ্যে একটা দুঃস্বপ্নের নগরীতে পরিণত করে এমন একটা পরিস্থিতির সৃষ্টি তিনি করেছেন যার জন্য তার প্রতি অনুকম্পা দেখানোরও আর বিশেষ লোক বাজারে নেই। আর হাসিনার এই অবস্থার পিছনে ভারতবর্ষের সক্রিয় সহযোগিতা আছে, এই সত্যটাও আর গোপন নেই। বাংলাদেশের একজন খুব প্রবীণ সাংবাদিক, যার আওয়ামী লীগে একেবারে সর্বোচ্চ স্তরে দৈনন্দিন ঘোরাফেরা, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভারতবর্ষ হাসিনাকে সাপোর্ট করে এটা এই রকম ব্যাপক হারে বাংলাদেশের মানুষ জানতে পারে কি করে। তিনি জবাবে একটা সিগনিফিক্যান্ট কথা আমাকে বলেছিলেন। তিনি বলেছিলেন, দেখুন, জমানা বদলের সঙ্গে সঙ্গে আপনাদের দেশে এই কূটনীতির যে সূক্ষ্মাতি সূক্ষ্ম চালগুলো আগে আমরা দেখতাম প্রয়োগ হচ্ছে, এখন আর আপনারা সেসবের ধার ধারেন না। তার ফলেই যেহেতু ব্যাপারটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়, তাই সাধারণ মানুষ মনে করে যে হাসিনা সরকার অন্যায়ভাবে ক্ষমতায় রয়েছে এবং সেই অন্যায়কে ভারতবর্ষ প্রশ্রয় দিচ্ছে। অতএব হাসিনার উপরে ক্রোধ অধিকাংশ সময় ভারত বিরোধিতারও চেহারা নেয়। এই যুক্তি কতটা অকাট্য আমি বলতে পারবো না, কিন্তু এই যুক্তির ভিতরে যে সারবত্তা আছে এটা নিশ্চিত। এতৎসত্ত্বেও হাসিনা
ভারতবর্ষের কাছ থেকে বিশেষ করে নদীর জল বন্টনের প্রশ্নে যে সহযোগিতা আশা করেছিলেন সেটা তিনি পাননি। আপনাদের স্মরণে থাকতে পারে, আমার তো আছেই, এই যে ফারাক্কা চুক্তি, যার ফলে গঙ্গার উপর ওই ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছিল, তার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যদি কেউ হয়ে থাকে সেটা কলকাতা বন্দর। বন্দরের নাব্যতা কমে গেছে এবং কানেক্টিং যে নদী বা খাল ইত্যাদি রয়েছে সেগুলোতে পলি জমতে জমতে এমন অবস্থা হয়ে গেছে যে ফারাক্কা ব্যারেজ ভেঙে দিলেই বোধহয় পশ্চিমবঙ্গের স্বার্থ সবচেয়ে বেশি সুরক্ষিত হয়। কিন্তু কখনো কখনো কোনো দেশের জীবনে বা জাতির জীবনে এমন কিছু সময় আসে যখন ক্ষুদ্র দলীয় বা প্রাদেশিক স্বার্থের উপরে উঠে জাতীয় স্বার্থের কথা মাথায় রাখতে হয়। এর একটা অপূর্ব নজির তৈরি করেছিলেন কিন্তু জ্যোতি বসু। কেন্দ্রে কিন্তু তখন কংগ্রেসের সরকার ছিল না, ছিল দেবেগৌড়া এবং আইকে গুজরালের সরকার। বাংলাদেশ দীর্ঘদিন ধরে পীড়াপিড়ি করছিল এই চুক্তি নবীকরণ করার জন্য, আর ভারত কোনো না কোনো অছিলায় ডেটটা পিছিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত ভারত যখন স্থির করল যে তারা চুক্তি নবীকরণ করবে, তখন এ কাজে সবচেয়ে বড় ভূমিকাটি যিনি পালন করেছিলেন তিনি কিন্তু দেশের প্রধানমন্ত্রীও নন, বিদেশমন্ত্রীও নন, আমাদের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। জ্যোতি বসু সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য এবং অসীম দাশগুপ্তকে নিয়ে দিন তিনেকের সরকারি সফরে বাংলাদেশে গিয়েছেন। বাংলাদেশে সেই সফরে আমিও তাদের সঙ্গী ছিলাম। বাংলাদেশের মানুষ যেভাবে জ্যোতি বসুকে অভ্যর্থনা জানিয়েছিল, বারোদিতে লোকনাথ বাবার সেই আশ্রমের পাশে জ্যোতিবাবুদের যে পৈতৃক বাড়ি, তিনি আসবেন বলে হাসিনা সরকার সেটাকে সংস্কার করে একদম ঝকঝকে তকতকে করে রেখেছিল এবং জ্যোতিবাবুও মনে হচ্ছিল প্রতিটা সেকেন্ড বাংলাদেশে তিনি উপভোগ করছেন এবং সাধারণ মানুষের ওই রকম সমর্থন। আফটার অল জ্যোতিবাবু তো কংগ্রেস দলের নেতা ছিলেন না। 1971 বাংলাদেশ যুদ্ধে শরণার্থীদের দেখভাল ইত্যাদির দায়িত্ব প্রধানত পালন করেছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার। কিন্তু অ্যাজ অ্যান এল্ডার স্টেটসম্যান জ্যোতিবাবু সে সময় নিজের রাজ্যের স্বার্থের কথা একেবারে ভুলে না গিয়ে যতটা পারা যায় কম্প্রোমাইজ করে তিনি সেই চুক্তিতে রাজি হয়েছিলেন এবং সঙ্গে অসীম দাশগুপ্তকে নিয়ে গিয়েছিলেন, যিনি এইসব কিউসেক জলের হিসেবে খুব পটু ছিলেন এবং কি করলে মোটামুটি দুতরফেরই স্বার্থ রক্ষিত হয় সেই ফর্মুলা বের করার দায়িত্বটা মূলত ছিল অসীমবাবুর কাছে, আর জ্যোতিবাবুর দায়িত্বটা ছিল ভারত সরকারের একজন গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশে মানুষকে বলা যে আমরা আপনাদের পাশেই আছি। সেই পরিস্থিতিতে নাটকীয় বদল হয়ে গেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পরে। সেটা কিভাবে বদল হয়েছে সেটা আপনারা সকলেই জানেন। ধরুন, তিস্তাতে জল নেই, সত্যিই তো জল নেই। আমাদের
বাংলার এই পশ্চিমবঙ্গের সমস্যা আর বাংলাদেশের সমস্যা কার্যত একই চরিত্রের, কারণ আমরা সবাই ডাউনস্ট্রিমে আছি, আর অধিকাংশ নদী আপস্ট্রিম থেকে সেখানেই ব্যাহত হতে 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 যখন পশ্চিমবঙ্গের সীমানায় আসে তখন তাতে আর তেমন পাতে দেওয়ার মতো জলই থাকে না। তিস্তার ক্ষেত্রে অবশ্য এই সমস্যাটা তৈরি করেছে সিকিম। তারা একটার পর একটা হাইডল প্রজেক্ট ওই তিস্তা নদীর উপরে তৈরি করে জলের গতিবেগ এবং জলের পরিমাণ দুটোই এমনভাবে কমে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি যে খুব অসঙ্গত এটা বলা যাবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই বাস্তব অসুবিধেটাকে একেবারে ঝগড়ার স্তরে না নিয়ে গিয়ে কোনো কাজ করতে পারেন না। এমনকি অকারণে তিনি কেন্দ্রীয় সরকারকে এবং প্রকারান্তরে বাংলাদেশ সরকারকেও দায়ী করেছেন। এই যে কিছুদিন আগেই হাসিনা আমাদের দেশে সফরে এসেছিলেন, নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হয়েছিল, আমাদের সমস্ত প্রতিবেশী দেশগুলির মধ্যে হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক সবচেয়ে নিকট, এবং হাসিনা ভারতের একজন অত্যন্ত নির্ভরযোগ্য বন্ধুও বটে। কথা নেই বার্তা নেই, মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে একটা রাগী চিঠি পাঠিয়ে দিলেন দিল্লিতে যে আমাকে অন্ধকারে রেখে আপনারা তিস্তার জল বন্টন এবং ফরাক্কা চুক্তি নিয়ে কথাবার্তা বলছেন, এটা আমি বরদাস্ত করব না। দেখুন, নরেন্দ্র মোদী আর যাই হন আহাম্মক তো নন। তিনি কেন এই কাজ করতে যাবেন এটা তো একেবারে কমন সেন্সিক্যাল প্রশ্ন। এবং পরে যেটা আমি জানতে পারলাম সেটা হচ্ছে ফারাক্কা চুক্তি নবীকরণ নিয়ে কোনো আলোচনাই সেই বৈঠকে হয়নি। কেননা সেই চুক্তির নবীকরণের ডেট আছে 2026 সালে। 2024 সালে মানে 2 বছর আগে থেকে এই নবীকরণের আলোচনা চালানো তো কোনো মানে হয় না, সুতরাং ওঠেওনি। আর তিস্তার বিষয়ে জল বন্টনের কথা কিন্তু ওঠেনি। যেটা উঠেছে সেটা হলো যমুনার মতো তিস্তার উপরেও একটা সেতু কাম ব্যারাজ বাংলাদেশ বানাতে চায়। যে ব্রিজটা করার ব্যাপারে চীন আগ্রহ দেখিয়েছে, কিন্তু বাংলাদেশ চায় এই কাজটা ভারতবর্ষ করুক। এবং এই নিয়ে হাসিনা সরকার কিন্তু কোনো ঢাকঢাক গুড়গুড়ো করেননি। তিনি ঢাকায় ফিরে সাংবাদিকদের পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা চাই ভারত এই কাজটা করুক। সুতরাং না জেনে শুনে ভালো করে না বুঝে একটা অশান্তির পরিবেশ তৈরি করা, এটা এর আগে আমি কখনো দেখিনি। তার ফল হয়েছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলে আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর যেমন এখন তেলে বেগুনে জ্বলে ওঠেন, তেমনি বাংলাদেশিরাও মমতাকে ঘোরতর অপছন্দ করেন। তারা মনে করেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন কাবাব মে হাড্ডি। তিনি সব কিছুতে না করেন আর মুখে বলেন আমি বাংলাদেশের খুব বন্ধু, বাংলাদেশের অমুক তমুক, খুব আমার সঙ্গে হাসিনার দারুণ পেয়ারের সম্পর্ক, কিন্তু আদতে আমাদের পানিও দেন না, আমাদের কোনো কথা শুনতেও চান না। অতএব আমাদের উপরে মানে এপারের বাঙালিদের উপরে বাংলাদেশিদের কিঞ্চিত অভিমানের কারণ কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী। তার উপরে যেভাবে তিনি
হঠাৎ করে কথা নেই বার্তা নেই একটা ছাত্রদের সঙ্গে গণ্ডগোলের প্রশ্নে হঠাৎ দলে দলে বাংলাদেশিরা ভারতবর্ষে শরণার্থী হয়ে আসবেন কেন? এটাই তো কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষের মাথায় আসবে না। আসবে এই শয়ে শয়ে ছাত্রছাত্রী যারা কোনো এক অজ্ঞাত কারণে বাংলাদেশে লেখাপড়া করতে যায়, তাদের প্রত্যাবর্তন নিয়ে উদ্বেগ থাকতে পারে, এবং সেটা দেখভালের জন্য তো ঢাকায় ভারতের দূতাবাস আছে। এখানেও তো পশ্চিমবঙ্গ সরকারের তেমন কিছু করার নেই। আপনি যদি মনে করেন যেই ছাত্র আন্দোলনের ফলে এমন একটা পরিস্থিতির উদ্ভব হবে যেটা ৭১-এর সঙ্গে সমতুল, তাহলে আপনার সঙ্গে ঝগড়া করে কোনো লাভ নেই। কিন্তু এই কথা বলার অর্থ যে একটা দেশের সার্বভৌমত্ব এবং তার স্বাধীন অভিব্যক্তিকে আঘাত করা, অকারণে আঘাত করা, তাতে তো কোনো সন্দেহ নেই। অবশ্য এর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা নেবেন কিনা আমার পক্ষে সেটা বলা সম্ভব নয়। ভালো থাকবেন। ফিরে আসছি রাত্রি ৯টায় আরেকটি এপিসোড নিয়ে।